ইয়েস, প্লিজ। অনন্যা ঠিক আছে। Your name? আমার নাম সুদীপ্ত গুহ। সুদীপ্ত গুহ। তো গুহ আচ্ছা, সুদীপ্ত গুহ এখানে তো নাম। ও আচ্ছা। 3 নম্বরে আছে। Okay, Sudipto, tell about yourself. my name is Sudipto Guh. I come from Vegoria, which is under Rayapur subdivision of North 24 Pargana district, Okay. and it is a locality near the famous Dakshineshwar temple. And I have done my schooling from Dhara Ramakrishna Mission Boys Home for both 10th and 12th. Then I went on to pursue honors degree in environmental science from Calcutta University. I passed it in 2019, and from 2020 onwards I'm preparing for civil services. This is your first attempt? Now this is my second attempt and first Second interview. attempt. Okay, and first interview. Okay. And And what was the optional? History. Yes, sir. And you wrote in English. Yes, sir. আচ্ছা, রহরা রামকৃষ্ণ পাশ করেছো, তাই তো? আচ্ছা, রামকৃষ্ণদেবের যে ফিলোসফি, সেটা কিসের ওপর বেস করে? ম্যাম, রামকৃষ্ণদেবের মেন ফিলোসফি বেদান্ত বা অদ্বৈতবাদের উপর বেস হয়, যেখানে হিউম্যান লাইফ অ্যান্ড দ্য সুপ্রিম বিং অর ভগবান বা ব্রহ্ম যে দুটো সেম, মানুষের মধ্যেই তার দেখা পাওয়া যায় এবং মানুষের মধ্যেই তিনি রিয়াজ হয়। আচ্ছা, খুব ভালো কথা। তা এই যে বিবেকানন্দকে যে উনি ইন্সপায়ার করলেন যে লোক শিক্ষা দেওয়ার জন্য, বিবেকানন্দ, তোমার মতে কি বিবেকানন্দ কি লোক শিক্ষা কিভাবে দিলেন? ম্যাম, বিবেকানন্দ যখন সার্চ করছিলেন নিজের লাইফের পারপাস, তখন তার যখন প্রথম ইন্টারাকশন হয় ঠাকুরের সাথে, তখন ঠাকুর তাকে বলেন যে তুমি কি করতে চাও। তখন বিবেকানন্দ উত্তরে বলেছিলেন যে আমি একটা ধ্যান করে একজন যোগী পুরুষ হতে চাই। তখন তার লাইফের মোটিভটা বদলে দিয়েছিলেন ঠাকুর নিজে। তো তিনি বলেন যে আমি চাই তুমি একটা বটগাছের মতন হও, যে যেখানে যার ছাওয়াতে প্রচুর প্রাণী পশু পাখি আশ্রয় করে। তো তারপরে বিবেকানন্দ তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে তিনি সারা ভারত পরিভ্রমণে বেরোন এবং সেখান থেকে তিনি বিভিন্ন। আচ্ছা, উনি যে শিকাগোতে গিয়েছিলেন, তাকে কে তাকে সাহায্য করেছিলেন? আমার যতদূর মনে পড়ছে ক্ষেত্রীর মহারাজা তাকে সাহায্য করেছিলেন। ঠিক। আচ্ছা, খুব ভালো কথা। মোটামুটি রামকৃষ্ণ মিশন সম্পর্কে তো বললে। আচ্ছা, এনভায়রনমেন্ট সায়েন্স। আচ্ছা, এনভায়রনমেন্ট সায়েন্সে এখন সবচেয়ে বড় আমাদের কি স্টেক এনভায়রনমেন্টের? এনভায়রনমেন্টে লার্জেস্ট স্টেপ হচ্ছে তিনটে। সবচেয়ে বড় হচ্ছে তার মধ্যে আমার মতে ক্লাইমেট চেঞ্জ, আর সেকেন্ড হচ্ছে পলিউশন, অ্যান্ড থার্ড হচ্ছে বায়োলজিক্যাল লস। আচ্ছা, এই ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের পশ্চিমবঙ্গে একটা বিশাল ডিজাস্টার হয়ে গেল। কি? ম্যাম, আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে দার্জিলিং হিলস বা দার্জিলিং হিমালয়ান রিজিয়নে বেশ কিছু কারণ, এবং সেটাতে কিছু ম্যানমেড এবং কিছু ন্যাচারাল, এই কারণের জন্য সেখানে নদীর ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি কমে গিয়ে খুব বড় অ্যাজ এ হোল কি কিছু হলো? হুম। এটা তো একটা স্পেসিফিক ঘটনা বললে। একটা জেনারেল, আমি তোমাকে একটা জেনারেল কথা জিজ্ঞেস করলাম যে পশ্চিমবঙ্গে আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য একটা জেনারেল চেঞ্জ দেখতে পেলাম একটা আবহাওয়াতে। ইরাটিভ মনসুন, যেটা আগে অনেকটা টাইম ধরে বিস্তৃত ছিল, অনেকটা টাইম স্প্যান ধরে এগিয়ে ছিল, কিন্তু সেটা হঠাৎ করে খুব কম টাইমের মধ্যে অনেক বেশি। তাই কি? এবার তো খুব বৃষ্টি হলো। ম্যাম, আমার মানে মাই হাম্বল ওপিনিয়ন, আমার মনে হয় যে এই ইরাটিভ রেইনফলটা খুব কম টাইমের মধ্যে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছিল। হ্যাঁ, তাহলে কতখানি হলো তার মানে এবার কি বেশি বৃষ্টি হলো না কম বৃষ্টি হলো? মানে অ্যাভারেজ যা বৃষ্টি হয় তার থেকে বেশি হলো না কম হলো? হ্যাঁ ম্যাম, তার থেকে অ্যাভারেজের থেকে বেশি বৃষ্টি হয়েছে। কতখানি বেশি হলো? ম্যাম, কতখানি বেশি হয়েছে আমি নাম্বারটা বলতে পারবো, বাট আমি যখনই পেপার করেছি তখন দেখেছি যে বাউন্টিফুল রেইনফল অ্যান্ড মোর দ্যান অ্যাভারেজ রেইনফল, এটা আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি ঠিক এক্সাক্ট নাম্বারটা জানি না ম্যাম। আচ্ছা, এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাতে আমাদের ইকোসিস্টেমের কি ক্ষতি হচ্ছে বা কি লাভ হচ্ছে? ম্যাম, ফার্স্ট ইকোসিস্টেমের যদি লস বলা হয়, তাহলে ক্লাইমেট চেঞ্জের জন্য প্রচুর হ্যাবিটাট লস হচ্ছে। তো হ্যাবিটাট লসের জন্য হ্যাবিটাটের সাথে রিলেটেড যে পশু পাখি বা যে সমস্ত গাছপালা, তো সেইগুলো যেরকম এক্সটিংশনের পর্যায়ে চলে যাচ্ছে,
তো সেটা একটা বায়োডাইভার্সিটি লস। যেমন পশ্চিমবঙ্গের দুটো গাছের নাম বলা যাবে যেটা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে? বহু গাছ এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যে কোনো দুটো গাছ বলো। যেরকম একটা আমি খুব যেটা আগে ব্যবহার হতো বাট এখন পাওয়া যায় না, আমার মনে হয় দ্রব্য ডুমুরের গাছ, আচ্ছা, যেটা আমি দেখিনি এখনো অবধি, আর মানে শুনিও নি যে কোথাও এক্সিস্ট হয়। আর আরেকটা হচ্ছে ম্যাম, আমি যতদূর বলতে পারবো সেটা হচ্ছে শোলা, বা যেটা দিয়ে শোলার শিল্প হয়। তো সেই গাছটাও জলাভূমি যেহেতু কমে যাচ্ছে, তো তার জন্য শোলার গাছও সংখ্যায় আস্তে আস্তে কমছে। আচ্ছা, মাখানা সম্পর্কে আইডিয়া আছে? মাখানা কোন স্টেটে হয়? ম্যাম, ম্যাক্সিমাম মাখানা প্রোডাকশন করা হচ্ছে বিহার। বিহারের কোন এরিয়া? ম্যাম, এক্সাক্ট এরিয়া মনে পড়ছে না আমার, বাট ইস্টার্ন রিজিয়ন অফ বিহার। আচ্ছা, পশ্চিমবঙ্গে উম, সুন্দরবন টাইগার রিজার্ভ রিসেন্টলি হলো, বিস্তৃত হলো, তার এরিয়া বাড়লো। এরিয়া ওয়াইজ সুন্দরবনের র্যাঙ্ক কত ইন্ডিয়াতে? সেকেন্ড, হ্যাঁ। ফার্স্ট লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা বলা যাবে? লার্জেস্ট বাই এরিয়া, আন্ধ্রপ্রদেশে, ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, আন্ধ্রপ্রদেশে শ্রীশৈলাম যে টাইগার রিজার্ভ। রাইট। কিন্তু এই সুন্দরবনেও এটা একটা এক্সপ্যানশন হলো, 3টে ব্লককে অ্যাড করা হলো। জানা নেই এটা? না, এটা একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে তোমার হিস্ট্রি ছিল, তাই তো? ইন্ডিয়াতে মুসলিমরা প্রথম কত সালে এসেছিলেন? স্যার, মুসলিমরা প্রথম কত সালে এসেছিল হুম। যদি সেটা বলতে হয়, হুম। তাহলে মোহাম্মদ পয়গম্বরের সময় তারা এসেছিলেন। আর যদি কারণ তারা এসেছিলেন সাউথ ইন্ডিয়াতে অ্যাজ এ ট্রেডার, ব্যবসায়ের মাধ্যমে, আরবিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে। আর যদি ইনভেডার হিসাবে আসতে চান, তো তাহলে স্যার এটা বলা যেতে পারে 14th সেঞ্চুরি। তারপর থেকে তাদের প্রপার্টি আস্তে আস্তে শুরু হয় ইনভেশন। রাজা দহিরের সাথে একটা যুদ্ধ হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? স্যার, আমার এক্স্যাক্টলি সালটা মনে আছে। 700? হ্যাঁ, 700 অ্যারাউন্ড সামথিং, 710 or 12। 712। আচ্ছা, তুমি জিওগ্রাফিতে নাকি প্রাইজ পেয়েছো? ট্যালেন্ট সার্চ কন্ডাক্টেড বাই বঙ্গীয় ভূগোল মঞ্চ 2011। আচ্ছা, একটা ভূগোলের থেকে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করি। সেটা যে সাইক্লোন যখনই দেখা যায় যে ইকুয়েটরের 5 ডিগ্রি নর্থ বা 5 ডিগ্রি সাউথের মধ্যেই সাইক্লোনগুলো বেশি ফর্ম হয়। বেশি মানে প্রায় 99% সাইক্লোনই ওই 5 ডিগ্রি 10 ডিগ্রি চ্যানেলের মধ্যে ফর্ম হয় ইকুয়েটরকে রেখে। কেন? স্যার, মেইনলি ট্রপিক্যাল সাইক্লোনগুলো 5 থেকে 10 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথের মধ্যে ফর্ম হয়। কেন? তার ফার্স্ট রিজন হচ্ছে এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং ইনসিডেন্ট সূর্যের আলোটার পরিমাণ অনেক বেশি, যার জন্য সমুদ্র পৃষ্ঠ অনেক বেশি তাড়াতাড়ি গরম হয়। তো এই জন্য জলীয় বাষ্প তৈরি হয় এবং উইন্ড সার্কুলেশন এখানে প্রচণ্ড বেশি হয়, যার জন্য এটার উইন্ড মুভমেন্টটা অনেক বেশি হয়। আর ভার্টিক্যাল উইন্ড শিয়ার স্যার একটু কম থাকে, যার জন্য ফর্ম বেশি করতে পারে এখানে। না, করিওলিস ফোর্সের একটা ভূমিকা আছে এটার মধ্যে। হ্যাঁ স্যার, কোরিওলিস ফোর্স মানে যখন কোনো লো প্রেশার রিজিয়নকে কেন্দ্র করে যখন হাওয়াটা করিওলিস ফোর্স পোলে কত? পোলে ম্যাক্সিমাম স্যার, ম্যাক্সিমাম। আর ইকুয়েটরে? ইকুয়েটরে 0, মানে নিয়ার অ্যাবাউট 0 মিনিমাম। আচ্ছা, তোমার ফার্স্ট হচ্ছে ভিডিও, তাই তো? আচ্ছা, তাহলে ভিডিও হিসেবে তোমার রোল কি কি? ম্যাম, ভিডিও হিসাবে প্রধানত দুটো রোল থাকে। একটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসের লিডার, অ্যান্ড সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতির সেক্রেটারি বা সিইও। তো ব্লক এক্সিকিউটিভ অফিসার। এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড পঞ্চায়েত সমিতির সেক্রেটারি বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে রোল থাকে, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির মিটিং কন্ডাক্ট করা। মিটিং যখন সভাপতি জানাবে তখন সেই অনুযায়ী তাদেরকে নোটিশ সেন্ড করা, সেটা মিটিং কন্ডাক্ট করানো। সেখানকার ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশন হবে সেখানে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার আমাকে সিগনেচার করতে হবে এবং আমাকে ওই কন্ট্রাক্টগুলোতে সিগনেচার করতে হবে যেটা ওখানে ইমপ্লিমেন্ট হতে চলেছে। আর ব্লক ডেভেলপমেন্ট অফিসের লিডার হিসাবে স্যার এক্সটেনশন অফিসার যারা আছে
তাদের লিড করা, লোকাল ব্লক ডেভেলপমেন্টে। এডুকেশনে কি এডুকেশনে তোমার কি রোল থাকবে? ম্যাম প্রাইমারিলি ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে এডুকেশন স্থায়ী কমিটি যেটা থাকে, স্থায়ী সমিতি যেটা পঞ্চায়েত সমিতির আন্ডারে থাকে, তো সেই স্থায়ী কমিটির একজন মেম্বার এবং অন্যান্য এবং স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম হয়। আচ্ছা, মিড ডে মিলে কি ভিডিওর কোনো ভূমিকা থাকে? আমি ওভারঅল সুপারভিশন থাকবে। প্রকিউরমেন্ট করতে হয় না? ম্যাম আমি এটা শিওর না যে প্রকিউরমেন্ট ভিডিওটা করতে হবে। মিড ডে মিলে প্রকিউরমেন্ট কে করে? ম্যাম মানে স্টেট লেভেলে কিভাবে খাবার হচ্ছে সেটা নাকি? হ্যাঁ, মিড ডে মিল যে দেওয়া হয় স্কুলে স্কুলে, তার জন্য তো চাল লাগবে, যাই লাগবে, হ্যাঁ, সেই তার পয়সাই বা কে দেবে, আর তার চাল ডালগুলোই বা কে দেবে? ম্যাম যেটা পিডিএস সিস্টেমের মাধ্যমে ওপেন এন্ডেড প্রকিউরমেন্ট করা হয়, তো সেটা স্টেট বাই সেন্টারের থেকে সেন্টার ইস্যু প্রাইসে। তো স্টেট সেটাকে যে কটা সেন্টার আছে, লোকাল যে কেয়ার প্রাইস শপস আছে এবং লোকাল যে ফুড ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো আছে সেখানে পাঠায়। বাট ম্যাম এক্স্যাক্টলি কে ওটাকে কন্ডাক্ট করে বা কে পেমেন্ট করে আমি ঠিক শিওর না। এটা একটু দেখে নেবে, হ্যাঁ, মিড ডে মিলের ব্যাপারটা। আচ্ছা, আর হচ্ছে যে তোমার হবি কি? শশী থারুরের বই পড়ে। আচ্ছা, শশী থারুরের বইয়ের বিশেষত্ব কি? মানে আমাদের ভোকাবুলারি হিন্দির সাথে খুব হেল্প করেছে সেটারও, এবং বাহ। তার লিখনিটা খুব সুন্দর লাগে আমার। আচ্ছা, ওকে, কোন বইটা পড়েছো? কি কি বই পড়েছো শশী থারুরের? ম্যাম ফার্স্ট আমি শশী থারুরের বই পড়েছিলাম হচ্ছে এরা অফ ডার্কনেস। তো সেটা ভালো লাগার পরে আমি পড়েছি প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, ব্যাটল অফ বিলংগিংস, রিসেন্টলি প্যাক্স ইন্ডিকা পড়েছি, আর লাস্ট যে বইটা আমি পড়ছি ম্যাম সেটার নাম হচ্ছে এ ওয়ান্ডারল্যান্ড অফ ওয়ার্ডস। আচ্ছা, তাহলে এই যে যে বইগুলোর নাম তুমি বললে, সেই বইগুলোর মধ্যে বেশিরভাগটাই তো ওনার পলিটিক্যাল কেরিয়ারকে হাইলাইট করেছে। ম্যাম ওয়ান্ডারল্যান্ড অফ ওয়ার্ডস এর কোনো পলিটিক্যাল পিরিয়ডের কথা নেই। ওটা বাদ দাও, বাকিগুলো প্যাক্স ইন্ডিয়া। প্রাইস ইন্ডিকাতে আছে ওনার কিছু পলিটিক্যাল আইডিওলজিস, কিছু প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টারের আছে। বাট এরা অফ ডার্কনেস ওনার ঠিক পলিটিক্যাল আইডিওলজি আমি বুঝতে পারিনি বা পাইনি, সেখানে আমি হিস্টোরিক্যাল কনটেক্সটটা বেশি পেয়েছি। আচ্ছা, আর শশী থারুরের যে যে লাইন অফ থিঙ্কিং, তার সঙ্গে কি তুমি এগ্রি করো? একটু ক্লারিফাই করা যাবে লাইন অফ থিঙ্কিং বলতে কোন পার্সপেক্টিভে? পলিটিক্যাল থিঙ্কিং, লাইন অফ পলিটিক্যাল থিঙ্কিংকে, তার সঙ্গে কি তুমি এগ্রি করো? ম্যাম আমি শশী থারুরের পলিটিক্যাল লাইন অফ থটস সম্বন্ধে অ্যাওয়ার্ড নিই, যে উনি শুধু জানি যে উনি তিরুবনন্তপুরমে এমপি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে বিলং করেন। বাট আমি ওনার প্রফেশনাল এবং যে অ্যাজ এ রাইটার ওনার যে কেরিয়ার সেটাকে আমি জানি এবং সেটাকে খুব সাপোর্ট করি। আচ্ছা, তুমি পেন্সিল ড্রয়িংও কিছু করো, তার মানে তোমার আর্ট সম্পর্কে কিছু ধারণা আছে, তাই তো? পেন্সিল স্কেচিং করো। আচ্ছা, লাস্টটা তুমি কি লিখেছো? রিসেন্টলি স্টার্টেড এক্সপ্লোরিং দ্য ভাস্ট। ম্যাম রিসেন্টলি আমি একটু ট্রাই করেছি, আমি একটু শায়রি পড়ার চেষ্টা করছিলাম, আচ্ছা, এবং যেটা মির্জা গালিবের শায়রি সেটা নিয়ে আমি শুরু করার চেষ্টা করছি। একটা বলো মির্জা গালিবের শায়রি। স্যার মির্জা গালিবের শায়রি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট একটা সবচেয়ে ইম্প্যাক্টফুল লেগেছে যেটা, সেটা আমার মনে আছে। আমি রিসেন্টলি যেহেতু স্টার্ট করেছি, উনি ওটা নবজোত সিদ্ধর শায়রি। বলো বলতো শুনি। हाँ गिरते हैं घुड़सवार मैदानी जंग में, वो तिफल क्या जाने जो घुटनों के पल चले। স্যার এটা এক্সপ্লেইন হচ্ছে? না, বুঝেছি। আচ্ছা, এই যে পেন্সিল স্কেচিং, আচ্ছা, পেন্সিল স্কেচিংয়ে পেন্সিল বলবো না, রবীন্দ্রনাথের আর্ট সম্পর্কে কিছু ধারণা আছে? রবীন্দ্রনাথের পেন্টিং কিছু ধারণা আছে? না না, একটা আমি দেখেছি পেন্টিং, বাট ঠিক এক্স্যাক্টলি আমার রবীন্দ্রনাথের পেন্টিং সম্বন্ধে খুব ওয়েল তাই ধারণা নেই। আচ্ছা, পেন্টিংটা একটু দেখিয়ে যাও। আচ্ছা, প্যারট অফ ইন্ডিয়া কাকে বলে? ম্যাম আমির খুসরো। ঠিক, কেন? ওনার ম্যাম ওনার গজল শায়রিজ এগুলো ওনার এত রেখা ছিল, সেটা সেই সময়কার সোসাইটিকে, পলিটিক্সকে খুব সুন্দরভাবে মানে রিজাল্ট করেছিল। তো তার জন্য ওনাকে মানে ওয়ার্ল্ড প্যারট অফ ইন্ডিয়া বলেছেন। আচ্ছা,
সুফিজম সম্পর্কে কি জানো? ম্যাম সুফিজম ইন্ডিয়ার অবদান মুসলিম দুনিয়ার প্রতি। সুফিজম সম্বন্ধে বেসিক ধারণা আমার যেটা আছে সেটা হচ্ছে হিন্দু ধর্মে যেরকম ভক্তিজম আছে, যেরকম আমরা ভগবানকে ডাকার জন্য কোনো উপঢৌকন বা কোনো মাধ্যম লাগে না, আমরা ডাইরেক্ট ভগবানের সঙ্গে কানেক্ট করতে পারি নিজের আচার আচরণের মাধ্যমে। তো সেরকম মুসলিমদের দুনিয়াতে যেটা ওদের ক্ষুধা তার সঙ্গে কানেক্ট করার যে প্রসেস বা ওয়ে, সেটাকে সুফিজম বলে। আচ্ছা, হাউ, হোয়াট ইজ দ্য মেথড? ম্যাম এর সাথে ভক্তিজমের সবচেয়ে বেশি লিঙ্ক আছে। যেরকম ভক্তিজমে আমরা গান বা কীর্তন এর মাধ্যমে ভগবানের সঙ্গে বিলীন হওয়ার চেষ্টা করি, বা নাচ, যেরকম সুফির কে গুরুর নাম কি? ম্যাম আমার যেটা এই মুহূর্তে আমার করতে চিস্তি, খাজা খাজা মঈনুদ্দিন চিস্তি। তার আগেও একজন ছিলেন, তার আগে ছিলেন ম্যাম নিজামুদ্দিন অলিয়া। নিজামুদ্দিন আউলিয়া হচ্ছেন সুফিজম শুরু করেন, তাই তো? সুফিজম কিন্তু প্রথমে শুরু করেছিলেন আমির খসরুই, তারপরে নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু ওনারই ইয়ে ছিলেন, ডিসাইপল ছিলেন। আচ্ছা আচ্ছা, এই যে সুফিজম আর বাউলের মধ্যে কি কোনো ইয়ে খুঁজে পাও, মিল খুঁজে পাও? বাউলের যিনি বিখ্যাত বাউল যাকে সবাই ফলো করে, তার নাম কি? একজন মহিলার নাম পার্বতী বাউল। এই তো রিসেন্ট বাউল যিনি, লালন ফুকলি। হ্যাঁ, যার ইম্প্যাক্ট রবীন্দ্রনাথের ওপরেও ছিল, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, তোমার কিছু কোশ্চেন? হ্যাঁ ম্যাম, আমি দেখছি তুমি এখানে লিখেছো রিডিং ডিটেকটিভ স্টোরিজ। শার্লক হোমস পড়েছো কিছু? শার্লক হোমসের 2-3টে স্টোরির নাম বলো, দুটো বল। হ্যাঁ স্যার, সারে সালে, স্টাডি ইন স্কারলেট, আর হচ্ছে ফাইভ, অরেঞ্জ ফাইভ, অরেঞ্জ স্যার, অরেঞ্জ পিপস। না আচ্ছা, আগাথা ক্রিস্টির দুটো ইয়ের নাম বলো, দুটো চরিত্র। ম্যান একটা হচ্ছে আরকিউল পর, যিনি বিখ্যাত, আর আরেকজন হচ্ছে মিস মার্টালি। গুড। আর আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি পপুলার কে? ফেলুদা। তার আগে মানে প্রথম গিয়ে নেন সেটা বলতে, প্রথম যদি গোয়েন্দা কাহিনীতে প্রথম বলা হয় তাহলে প্রিয়নাথ মুখার্জি, যিনি দারোগার দপ্তর শুরু করেছিলেন 1890s এর। তারও আগে আছে প্রিয়নাথ পাঁচকড়ি দে। ওকে ম্যাম, হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো এটা পরে। না, পাঁচকড়ি দে। আচ্ছা, প্রিয়নাথ মুখার্জি, ঠিক আছে। আর ব্যোমকেশ বক্সী কি, ব্যোমকেশ বক্সীর মধ্যে কার ছায়া দেখতে পাচ্ছ? লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। না না, কার ছায়া দেখতে পাচ্ছ চরিত্রটার মধ্যে? শার্লক হোমস, দ্য থিং, চার্মিং থিংস। ব্যোমকেশ বক্সী ওনাকে ফলো করেই এটা লিখেছিলেন। আচ্ছা, তোমাকে এই জবের অ্যাপটিটিউড নিয়ে কিছু একটু জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিটিউড নিয়ে জিজ্ঞাসা করি। যদি মনে করো অনেক সময় দেখা যায় না পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স হয়, দ্য জবস দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ফর, হ্যাঁ, দিজ আর অল হাইলি পলিটিক্যালি চার্জড জবস। দের মানে রোলের মধ্যেই তুমি দেখলে অ্যাজ ইউ উইল হ্যাভ টু ফাংশন অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, উইচ ইজ অবভিয়াসলি অ্যান ইলেক্টেড বডি অফ পার্সনস, পলিটিশিয়ানস, ক্যারিয়ার পলিটিশিয়ানস, মোস্ট অফ দেম আর। এবার মনে করো কোনো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স হচ্ছে, কিন্তু তোমার ওপরের, তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিএম হোক বা এডিএম হোক, তোমাকে বলেছেন একটা কাজ করতে, কিন্তু ইট ইজ ফেসিং আ লট অফ পলিটিক্যাল অপোজিশন অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। মানে অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল মানে তোমার লেভেলে, পঞ্চায়েত সমিতি লেভেলে লোকাল যারা লিডার আছেন তারা ওটাতে খুশি নন, তাদের কোনো অসুবিধা হবে। তো এরকম পলিটিক্যাল ইন্টারফারেন্স, অ্যান্ড ডিএম ইজ নট উইলিং টু লিসেন টু এনি এক্সকিউজেস। তুমি যে পলিটিক দ্যাট ইউ হ্যাভ টু হ্যান্ডেল, তোমাকে বলে দিয়েছে। তো হাউ উইল ইউ গো অ্যাবাউট হ্যান্ডলিং ইট ইন কেস অফ আ পলিটিক্যাল tug of war? You have instructions from your higher authority to carry out something, and
the political class at the Panchayat Samiti or at your level is creating a lot of trouble for you. How will you handle such a situation? So may I take some cities? Yes. Sir, first of all, I will start with conducting a all-party meeting at the local level and try to convey the position of government in the scheme or in the sector. And as I am a government servant for the record for the first, and this is so my prime responsibility will be to implement the scheme that is ordered by the government or sanctioned by the government. And secondly, the schemes are designed and implemented, designed by the political executives, and these are implemented by the পলিটিক্যাল এক্সিকিউটিভস, এটার এই টার্মটার মানে কি আমাকে একটু বোঝাবে? ম্যাম যারা আমাদের মিনিস্টার হন, তো তারা এই স্কিমগুলো সম্বন্ধে অ্যাওয়ার থাকেন এবং তারা নিজেদের পার্টি মেম্বারদের মধ্যে ওই স্কিমের না, পলিটিক্যাল এক্সিকিউটিভ কথাটাকে তুমি কাদের মিন করতে চাইছো? ম্যাম মিনিস্টার, যারা কাউন্সিল অফ মিনিস্টারের মেম্বার। আচ্ছা, ঠিক। ম্যাম পলিটিক্যাল এক্সিকিউটিভরা সাধারণ মানুষের সঙ্গে কানেক্টেড থাকেন তাদের রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে। তো অলরেডি এটা একটা কানেকশন থাকে সোসাইটিতে যে যেই পলিটিক্যাল পার্টি বা যেই গভর্নমেন্টের যে মিনিস্টার এটা ইমপ্লিমেন্ট করছেন, তো তার আন্ডারে যে সমস্ত পলিটিক্যাল গ্রুপস আছে, পলিটিক্যাল পার্টিজ আছে, তো তারা অলরেডি এটাকে সাপোর্ট করেন বলেই তারা ওই পোস্টটাকে ইকোটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করেন। তো ইন দ্যাট কেস স্যার যদি খুব এটা মানে পারসিস্ট করে যে আরও বেড়ে যাচ্ছে প্রবলেম, তো আমি আমার হায়ার অথরিটিকে রিকোয়েস্ট করবো যে স্যার প্লিজ কন্ডাক্ট এ ওয়াইড সার্ভে যে ওয়েদার পিপল ওয়ান্টস ইট অর নট। আর যদি আমাকে জোর করা হয় যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটার কোনো সার্ভে করার অপশন নেই, দেন স্যার আই উইল গো হেড অ্যান্ড কন্ডাক্ট ইমপ্লিমেন্ট দ্যাট স্কিম। এবার এই যে যদি তোমাকে বলা হয় যে এটা করতেই হবে, কোনো উপায় নেই, তাহলে ইউ উইল ডু ইট, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, তো মনে করো যখন কোনো এরকম সিচুয়েশন হয়, যখন কোনো আধিকারিকরা ওপরের নির্দেশে কিছু করতে যায় এবং নিচের থেকে পলিটিক্যাল হোক বা অন্য কোনো সাধারণ মানুষের বিক্ষোভ হোক, তো সেই সময় অনেক সময় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে গভর্নমেন্টের মূল ইয়েটা হচ্ছে যে সবসময় প্রথমেই সেটাকে ডিফিউজ করা কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, কিন্তু সেটা না হলে ফোর্স কখনো কখনো ব্যবহার করতে হয়। কোন কোন পজিশনে তুমি অ্যাজ আ গভর্নমেন্ট সার্ভেন্ট এবং as an executive magistrate who would have the authority to order the police to, use violence, হ্যাঁ, মানে ইউজ করার, ভায়োলেন্স ইউজ করার বা লাঠিচার্জ করার বা এই ধরনের ফোর্স ইউজ করার পারমিশন তুমি কখন দেবে, আন্ডার উইচ সার্কামস্টান্সেস? যখন পাবলিক প্রপার্টি ড্যামেজ হতে শুরু হবে এবং সব থেকে আগে সেখানকার মানুষজনের লাইফ যখন থ্রেটেন্ড হবে, প্রপার্টি অ্যান্ড লাইফ যখন থ্রেটেন্ড হবে, তখন আই হ্যাভ নো অপশন বাট টু রেস্ট্রেইন দেম উইথ ফোর্স। এবং সেটার প্রিন্সিপালটা কি? স্যার লিগাল প্রিন্সিপাল, লিগাল মানে এমনি কোন কোন ইয়ের ওপর বেস করে আমরা যে গভর্নমেন্টে যখন পুলিশ বা কোনো যখন ফোর্স ইউজ করে, তখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল দ্যাট ইজ ফলোড? আই এম নট আওয়ার অফ দ্য প্রিন্সিপাল। মিনিমাম ফোর্স ম্যাক্সিমাম এফেক্ট। হ্যাঁ, যতটা মিনিমাম ফোর্স পারা যায় ইউজ করো, আর যতটা ম্যাক্সিমাম তার এফেক্টে যেন হয়। হ্যাঁ, মানে ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ ইউর অবজেক্টিভ বাই ইউজিং দ্য মোস্ট মিনিমাম পসিবল ফোর্স। আচ্ছা, অক্টোবর মাসে দুজন পলিটিক্যাল পার্সোনালিটির জন্মদিন একই দিনে। অক্টোবরে কার জন্মদিন জানো না? সেকেন্ড অক্টোবর। Okay, sir. 2nd October is a birthday of Mahatma Gandhi. লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী কত নম্বর কি ছিলেন, মানে তার ব্যাপারে একটু বলো। লাল বাহাদুর শাস্ত্রী কে ছিলেন? Second Prime Minister of India. যার নামে কত থেকে কত সাল অবধি উনি প্রাইম মিনিস্টার ছিলেন? সেকেন্ড প্রাইম মিনিস্টার আমাদের কত সাল থেকে কত সাল অবধি? 1965 থেকে 1962 to 65, এরকম আমার ঠিক মনে করছি না যখন। ঠিকটা জেনে নিও। হ্যাঁ, অফিসে। ঠিক আছে, ওকে ওকে মা। আচ্ছা সুদীপ্ত, তুমি খুব ভালো ক্যান্ডিডেট। হ্যাঁ, ইয়েস।
খুব ভালো ক্যান্ডিডেট, তোমার পার্সোনালিটি কমিউনিকেশন স্কিল ইজ ভেরি গুড, কতগুলো জায়গা একটু ইমপ্রুভ করতে হবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তোমার ইন্টারভিউ ডেট কবে? 21শে নভেম্বর। অনেক দেরি আছে। তুমি কারেন্ট অ্যাফেয়ার্স মানে খবরের কাগজটা একদম মানে গীতা যেমন লোকে রোজ পড়ে সেরকম ভাবে খবরের কাগজটা ফলো করো এবং তার থেকে ব্যাকে যাও। গেট আপ ঠিক আছে, গেট আপ হ্যাঁ। খুব ভালো আছে। তুমি ব্যাকে যাও, ব্যাকে যাও, ব্যাকে যাও, গিয়ে পুরো জিনিসটাকে গ্রাস্প করো। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিচিউডটা একটু ব্রাশ আপ করো। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিচিউডে তোমার কি কি রোল হতে পারে, সেই সিচুয়েশনগুলো খবরের কাগজ পড়লেই জানতে পারবে যে কি কি সিচুয়েশন চলছে, তাহলে সেই সিচুয়েশনে তোমার রোল কি হবে, সঙ্গে সঙ্গে নিজেকে রিলেট করো অ্যাজ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। সেকেন্ড অপশন কি তোমার? ম্যাম সেকেন্ড অপশন, আচ্ছা চয়েস শিটের সেকেন্ড অপশন WBRS। WBRS। সুতরাং এই রেভিনিউ সার্ভিসগুলো, রেভিনিউগুলো সম্পর্কে অ্যাওয়ার থাকো। জিএসটি কি, এক্সাইজ ডিউটি কি, স্ট্যাম্প রেজিস্ট্রেশন কি, কোন কোন অ্যাক্ট এগুলোতে ইয়ে করে, এগুলো নিয়ে অ্যাওয়ার থাকো। এগুলো নিয়ে আমরা কোশ্চেন করলাম না, কিন্তু এগুলোও আসতে পারে, এই কোশ্চেনগুলোও কিন্তু আসতে পারে। আর হচ্ছে তোমার হবিজ, হবিজ সম্পর্কে খুব ভালো করে অ্যাওয়ার থাকো। হবিজটা আরো একটু পড়াশোনা করো, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তুমি তুমি কি এবার এ তে শুধু চান্স পেয়েছো না এ বি দুটোতেই চান্স পেয়েছো? না স্যার, এবার শুধু এটা চান্স পেয়েছি। শুধু এতে? আগের বার কি ছিল, এ বি দুটোই? না, আগেরবার আমি মেইনসের পরে ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, তুমি এবার খুব ভালো ক্যান্ডিডেট, খুব সুন্দর। এখানে কিন্তু তোমার দেখো, তুমি যেটা জানো না সেটা সিম্পলি বলবে যে আমি এখন রিকল করতে পারছি না, দেখ, কিন্তু ভুল উত্তর দিও না, সেটা কিন্তু তোমার এগেনস্টে যাবে। জানি নাটা পজিটিভ, নাই জানতে পারো, কিন্তু ভুল উত্তরটা কিন্তু নেগেটিভ। নিজেকে ডিফেন্ড করতে যাও না। ঠিক আছে, তুমি খুব ভালো, বেস্ট অফ লাক, ভেরি গুড, খুব ভালো। ভালো হবে। আরো মক দাও, তোমার যেহেতু টাইম আছে প্রায় 1 মাস, হ্যাঁ, আরো মক দাও, আরো ইমপ্রুভ হবে। ম্যাম আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। ইয়েস। আমি হবিতে আমি যেটা একদম রিসেন্টলি শুরু করেছি, আমি সেটা সেটা দিও। নিতে পারি? হ্যাঁ কেটে দেবে, ওই। অত বেশি ডিটেইল দিতে যাও না, যাতে অনলি যেটা দেবে সেটাতে যেটাতে তুমি খুব Confident. কনফিডেন্ট একটা দেবে। আমি ওখানে- শশীকারের এখানে যেমন কনফিডেন্ট, হ্যাঁ, শশীকারের আমি পড়েছি হুম। কমেন্ট। একদম ঠিক আছে, এটাই কোশ্চেনটা ছিল যে আমি ওটা তাহলে দেবো না। একদম অন্য কিছু দেবেই না, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু শশী থারুর সম্পর্কে পুরোটা তাহলে দিয়ে দেবে। গোটাটা জানবে আর কি। যেমনি শশী থারুরের তুমি মেন একটা, উনি ইউনাইটেড নেশনসে একটা বড় সময় কাটিয়েছেন, সেটা তুমি বললেই না। এটা কিন্তু বলতে হবে। তুমি বলেছিলে, বলো। তুমি না। ইউনাইটেড নেশনসে উনার ক্যারিয়ারের একটা বড় অংশ কেটেছে, অ্যাজ ইউনাইটেড নেশনসে অ্যাম্বাসেডর ছিলেন বোধহয়, সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, তো সেটা তুমি কিন্তু বলতে উল্লেখই হবে। করলে না। গোটাটা জানতে হবে। হ্যাঁ, তুমি যেটা তুমি লিখছো একটা কনফিডেন্টলি, দাও, সেটা গোটাটা একটা জানতে দাও, হবে। কিন্তু সেটা সম্পর্কে সবটা দাও। কেউ দেখতে যাচ্ছে না যে তোমার একটা হবি আছে, মানে অনেস্টলি তোমার একটা হবি না 5টা হবি, কেউ দেখতে যাচ্ছে না। তবে এই ফ্যাক্ট শিটে তুমি যা লিখবে সেইটাতে যদি তুমি না ইয়ে করে, সেটার উপর গ্রিল করলে পরে তুমি না বলতে পারো, তাহলে তো ওটা একটা বাজে ইমপ্রেশন পড়বে। ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। এনভায়রনমেন্টটা তো ভালোই করেছো, দেখতে ভালোই আছে, সাবজেক্টটা তোমার ভালোই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা করে হ্যাঁ। রাখ।